আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? Yes, ma'am. ওকে, আচ্ছা। সো আমরা লাস্ট ক্লাস মনে হয় কোয়েশ্চেন 5টা হালকা একটু ডিসক্রাইব করেছিলাম, রাইট? কোয়েশ্চেন 4টা হচ্ছে গিয়ে একটু ডিসক্রাইব করেছিলাম। সো এটা আমরা আবার একটু আজকে দেখি ডিটেলসে, হ্যাঁ? সো কোয়েশ্চেন 4 কি বলেছে দেখেন, কনসিডার আ কম্পিউটার রানিং এ প্রোগ্রাম দ্যাট রিকোয়ার্স 250 সেকেন্ডস টোটাল, তাই না? তারপর বলেছে 70 সেকেন্ড স্পেন অ্যাড ইনস্ট্রাকশন, 85 সেকেন্ড এক্সিকিউটেড সাবট্রাকশন ইন ইনস্ট্রাকশনস এন্ড 40 সেকেন্ড হচ্ছে গিয়ে লেফট শিফট ইনস্ট্রাকশনের জন্য। সো আমরা যদি একটু দেখি, অ্যাডিশন, সাবট্রাকশন, আরেকটা হচ্ছে লেফট শিফট, তারপর হচ্ছে রিমেইনিং পোর্শন থাকে, এটাকে এমআইএসি এরকম কিছু একটা বলা হয়, হ্যাঁ? সো দেখেন 70 সেকেন্ড হচ্ছে গিয়ে অ্যাড ইনস্ট্রাকশনের জন্য, সাবট্রাকশনের জন্য আমাদের কত 85, তারপর হচ্ছে লেফট শিফটের জন্য 40, তাহলে আমার রিমেইনিং আর কত সেকেন্ড থাকে 250 মাইনাস হচ্ছে গিয়ে 70, 85 আর 40। যদি আমি হচ্ছে গিয়ে এটাকে মাইনাস করি তাহলে আমাদের থাকবে কত, আচ্ছা আমি বলছি, তো থাকবে হচ্ছে আমাদের 55 সেকেন্ডস, ঠিক আছে? সো এই যে রিমেইনিং পোর্শনটা এটাও তো আমাদের ক্যালকুলেশনে থাকবে, বাট এটা হচ্ছে ইনস্ট্রাকশনের মধ্যে না, যেহেতু এটা হচ্ছে আদার্স কাজের জন্য হচ্ছে গিয়ে এই সময়টা লাগে, এই 55 সেকেন্ডস হচ্ছে গিয়ে আদার্স কাজের জন্য। তো এখন আমাদের কোয়েশ্চেন নাম্বার 1টা একটু দেখি, বাই হাউ মাচ টাইম দ্য টোটাল টাইম রিডিউসড, by how much is the total time reduced if the time for add instruction operation is reduced by 20 seconds, ঠিক আছে? তার মানে add operation কে যদি আমরা 20 seconds 20% রিডিউস করি তাহলে কি হবে, 70 multiplied by 20 divided by 100, এখান থেকে আমরা কত পাবো 14, রাইট? সো এই 70 মাইনাস যদি 14 করি তাহলে আমাদের থাকবে কত, যেহেতু রিডিউস বলেছে, রাইট? যে রিডিউসড বাই 20%, তাই না? রিডিউসড বলেছে না? Yes, ma'am. আচ্ছা, সো এখানে আমাদের কত থাকবে 66 সামথিং, 56, রাইট? 56 থাকবে। আচ্ছা, তাহলে বাকি আদার্স কোনো ইনস্ট্রাকশনে আমাদের কোনো চেঞ্জ থাকবে না, তাই না? এরপর বলেছে যে তাহলে আমার টোটাল টাইম কতটুকু রিডিউস হবে, তাহলে দেখি 56 প্লাস হচ্ছে গিয়ে 85 প্লাস 40 প্লাস 55, তাহলে এখানে টোটাল আমাদের আসবে কত 236, ঠিক আছে? তাহলে এটা হলো 236 নতুন আপডেটেড, আর আমাদের বলেছে কি হাউ মাচ টাইম ইজ রিডিউসড, তার মানে কতটুকু টাইম রিডিউস হয়েছে 250 মাইনাস হবে কত আমার 236, এখান থেকে যা আসবে ওইটাই হচ্ছে আমার রিডিউস টাইম, তাই না? এন্ড ওটাকে বলে কিভাবে হচ্ছে গিয়ে আমরা শো করব, তাহলে ওটাকে পার্সেন্টেজে শো করব নাকি? Yes, ma'am. ওকে, সো এখানে যে আনসারটা আসবে ওটাকে পার্সেন্ট করে দিলেই আমাদের হচ্ছে এ নাম্বারের আনসারটা চলে আসবে। ক্লিয়ার? সো আমরা যদি এখন বি নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখি, বি নাম্বার কোয়েশ্চেনে বলেছে ক্যান দ্য টোটাল টাইম ক্যান বি রিডিউসড বাই 20% বাই রিডিউসিং অনলি দ্য টাইম ফর লেফট শিফট ইনস্ট্রাকশন। এখন লেফট শিফট ইনস্ট্রাকশন যদি বলে যে এটাকে রিডিউস করে দিতে, যদি আমরা এটাকে
বাদ দিয়ে দিই, তার মানে এটাকে বাদ দিতে হবে, রাইট? তাহলে আমাদের টোটাল টাইম কত হবে? 70 প্লাস 85 প্লাস হচ্ছে 55। এখানে আমরা কত পাবো? 200, রাইট? টোটাল টাইম হবে 200 যদি আমরা হচ্ছে লেফট শিফটের ইনস্ট্রাকশন টাইমটা আমরা রিডিউস করে দেই, তাহলে আমরা টোটাল টাইম পাবো 200। এখন Ma'am, আমার কি 210. 210? Yes, ma'am. 100 আসার কথা তো 50, 40 বাদ দিচ্ছি, তাহলে আমার কত থাকবে? 55। আচ্ছা, 210। আচ্ছা, সো এখন আমরা একটু দেখি যে আমাদের টোটাল টাইমকে যদি আমরা 20% রিডিউস করি, তাহলে আমাদের টোটাল টাইম কত আসছে? টোটাল টাইম আমার কত ছিল? 250, তাই না? টোটাল টাইম ছিল আমার 250। এটাকে আমার 20% যদি আমরা রিডিউস করতে চাই, আগে হচ্ছে এটা 20% দেখে নিই। 50, সো 50 আমরা কত থেকে বাদ দিব? 250 থেকে 50 মাইনাস করলে থাকবে হচ্ছে 200। 250 থেকে যদি 50 মাইনাস করি তাহলে থাকবে 200, তাই তো? কিন্তু আমি এখান থেকে দেখছি যে লেফট শিফটের ইনস্ট্রাকশন টাইমটা যদি বাদ দিই, তাহলে আমাদের টাইম হচ্ছে 210। আর এখানে আমাদের হচ্ছে টোটাল টাইম ক্যালকুলেট করে 20% রিডিউস করার পরে আমরা কত পেলাম? 200। সো যেহেতু দুইটা ইকুয়াল না, তাহলে কি এই যে কোয়েশ্চেনে যেটা চেয়েছে এটা কি ফুলফিল করা পসিবল হবে? হ্যালো, ম্যাম ওইটার ভিতর কি আমরা আগে ধরি নাই, কোনটা? মানে এই যে লেফট শিফটের টাইমটা পরেরটাতে? উপরেরটাতে না, উপরেরটাতে ক্যালকুলেট করেছি লেফট শিফটের টাইম, উপরেরটাতে তো ছিল। সেকেন্ড কোয়েশ্চেনের জন্য আমরা বলেছি, তাও কোয়েশ্চেনে আমাদের বলে দিয়েছে, এজন্য আমরা এটা বাদ দিচ্ছি। জি, ঠিক বুঝতে আছে? পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছি তো কেন হচ্ছে গিয়ে এটা আমরা করতে পারবো না, বি নাম্বার কোয়েশ্চেনটা। জি ম্যাম, বুঝতে পারছি। কারণ এই দুইটা টাইম ক্যালকুলেট করার পরে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট টাইম আসছে, সো এই জন্য আমরা 20% রিডিউস, মানে লেফট শিফট ইনস্ট্রাকশনটা বাদ দিলেও আমাদের 20% টাইম রিডিউস হবে না টোটাল টাইম থেকে। ঠিক আছে, এটা বুঝছি, রাইট? জি ম্যাম। Yes, ma'am. এখন আসি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। দেখেন কোয়েশ্চেন নাম্বার 5 এ দেখেন। আচ্ছা, আপনাদের স্লাইডে দেখেন, একদম লাস্ট স্লাইডে এটা মনে হয় কভার করা হয়নি, সো এটা হচ্ছে আজকে আমরা দেখি। একদম লাস্ট স্লাইডে হচ্ছে আপনাদের আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে মিপস অ্যাজ এ পারফরমেন্স ম্যাট্রিক্স। সো মিপস এর কনসেপ্ট হচ্ছে, আচ্ছা একটু দেখাই। সো মিপস হচ্ছে MIPS, মিপস হচ্ছে গিয়ে এটাকে কি বলা হয়? মিলিয়নস অফ ইনস্ট্রাকশন পার সেকেন্ড, মিলিয়নস অফ ইনস্ট্রাকশন পার সেকেন্ড। এটার জন্য আমাদের হচ্ছে কি একটা ফর্মুলা আছে, মিপস ইকুয়াল ক্লক রেট divided by CPI multiplied by 10 to the power 6. So এখান থেকে আমাদের দেখতে হবে, প্রথমে কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। এটা হচ্ছে কি আমাদের ফর্মুলা, সিপিআই আপনারা জানেন, ক্লক রেট আপনারা জানেন, এখানে জাস্ট অ্যাড হচ্ছে 10 to the power 6। ওকে, সো এখন দেখি কিভাবে। এখন মিপস জিনিসটা কি? এটাও হচ্ছে একটা পারফরমেন্স মেজারমেন্টটার একটা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স বলা হয়, এটাকে বলা হচ্ছে পারফরমেন্স ম্যাট্রিক্স। সো এখন আমরা একটু কোয়েশ্চেন 5 নাম্বারটা পড়ি। প্রসেসর P1 has a clock rate of 4 GHz, average CPI of 0.9 and requires execution of
কয়টা ইনস্ট্রাকশন 5 ইন্টু 10⁻৯ ইনস্ট্রাকশন। আবার প্রসেসর 2 এর জন্য সেম কিছু ভ্যালু দেওয়া আছে, একটা হচ্ছে 3 গিগাহার্টজ, সিপিআই হচ্ছে 0.7 and requires execution time কত 1 into 10⁻৯। এখন বলেছে we consider the processor with the largest MIPS has the largest performance, মানে যার MIPS এর ভ্যালুটা বেশি হবে তার পারফরমেন্সও বেটার। ঠিক আছে, সো এখন তাহলে কি করতে হবে, প্রসেসর 1 এর জন্য MIPS বের করতে হবে, প্রসেসর 2 এর জন্য MIPS বের করতে হবে, তাই না? সো আমরা যদি MIPS অফ প্রসেসর 1 লিখি, এন্ড এখানে আমার কি ছিল, থিওরিটা কি ছিল, ক্লক রেট ডিভাইডেড বাই সিপিআই ইন্টু 10⁻6। সো ক্লক রেট আমার দেয়া আছে না, P1 এর জন্য 4 গিগাহার্টজ, 4 ইন্টু 10⁻9 ডিভাইডেড বাই সিপিআই, সিপিআই কত 0.9 মাল্টিপ্লাইড বাই 10⁻6। এখান থেকে একটা আনসার পাবো। এরপর আমার MIPS এর প্রসেসর 2 এর জন্য আমি MIPS ক্যালকুলেট করব। সো প্রসেসর 2 এর ক্লক রেট কত আমার 3 গিগাহার্টজ, 3 মাল্টিপ্লাইড বাই 10⁻9, এভারেজ সিপিআই আমার কত দেয়া আছে 0.75, 0.75 মাল্টিপ্লাইড বাই 10⁻6। সো এখান থেকে আমরা হচ্ছে গিয়ে এগেইন আরেকটা MIPS এর ভ্যালু পাবো। যদি আমরা হচ্ছে এই ভ্যালুগুলো ক্যালকুলেট করে দেখি, মিস মিপস এর ফর্মুলাতে কি উপরে ক্লক রেট হয়? হ্যাঁ উপরে ক্লক রেট, নিচে হবে আপনার সিপিআই মাল্টিপ্লাইড বাই 10⁻6, ওকে মিস। সিপিআই টু 10⁻6। ঠিক আছে, জি মিস। আচ্ছা। তো এখান থেকে দেখেন প্রথমটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা আনসার পাবো 4.44 ইন্টু 10 কিউব। সেকেন্ডটা যদি ক্যালকুলেট করি তাহলে আনসার পাবো 4 ইন্টু 10 কিউব। এখন আপনাকে বলেছে কোয়েশ্চেনের সেকেন্ড পোর্শনে যে সি ইফ দিস ইজ ট্রু ফর প্রসেসর P1 and P2। ঠিক আছে, এটা আবার চেক করেও দেখতে বলেছে। হ্যাঁ, সো প্রথমে বলছে কি উই কনসিডার দ্য প্রসেসর উইথ দ্য লার্জেস্ট MIPS হ্যাজ দ্য লার্জেস্ট পারফরমেন্স, তারপর আবার ট্রু কিনা এটা চেক করতেও বলেছে। সো এটা চেক কিভাবে করব, এখন দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোনটা বড়, MIPS ভ্যালু কার বড়, প্রসেসর 1 এর বড় না? Yes, ma'am. তার মানে প্রথম স্টেটমেন্ট ওয়াইজ আমার কিন্তু প্রসেসর 1 এর পারফরমেন্স ভালো। এখন বলছে সি ইফ দিস ইজ ট্রু ফর প্রসেসর P1 and P2, মানে এটাকে চেক করে দেখতে বলছে। চেক করব কিভাবে আমরা, আমাদের কি মনে আছে পারফরমেন্স মেজারমেন্টের একটা হচ্ছে ফর্মুলা ছিল, 1 by execution time. 1 by execution time। Anyone else? ওয়ান বাই এক্সিকিউশন টাইম ঠিক আছে। আচ্ছা, সো দেখেন পারফরমেন্স ইজ ইকুয়াল টু 1 বাই ইটি লিখি আমি, হ্যাঁ এক্সিকিউশন টাইম। এখন আপনাদের কি খেয়াল আছে এক্সিকিউশন টাইমের ফর্মুলা কি ছিল, ক্লক সাইকেল ডিভাইডেড বাই ক্লক রেট, তাই না?
Yes, ক্লক ma'am. সাইকেল মাল্টিপ্লাইড বাই ক্লক সাইকেল টাইম অথবা ডিভাইডেড বাই ক্লক রেট, মনে আছে? সো এখানে যদি আমি লিখি ক্লক সাইকেল ডিভাইডেড বাই ক্লক রেট, কোনো প্রবলেম নাই তো? পারফরমেন্সের জায়গায়, সরি, এক্সিকিউশন টাইমের জায়গায় যদি আমি এটা লিখি, প্রবলেম আছে কোনো? কারণ আমরা জানি এক্সিকিউশন টাইম ইজ ইকুয়াল টু ক্লক রেট ডিভাইড ক্লক সাইকেল ডিভাইডেড বাই ক্লক রেট। যেহেতু এটা আবার 1 বাই আছে, ইনভার্স না, পারফরমেন্সটা তো ইনভার্স, তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? ক্লক রেট ডিভাইডেড বাই ক্লক সাইকেল। ম্যাম ক্লাসটা কি রেকর্ডেড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ঠিক আছে, ক্লক সাইকেল, সরি, ক্লক রেট ডিভাইডেড বাই ক্লক সাইকেল। আগে বলেন আমাকে এতটুকু বোঝা যাচ্ছে কিনা। হ্যালো, Yes, ma'am. ওকে, আচ্ছা। সো এখন এই ক্লক সাইকেলের জায়গায় আমরা কি লিখতে পারি? আইসি মাল্টিপ্লাইড বাই সিপিআই, এটা লিখতে পারি। উপরে তো আমাদের ক্লক রেটই থাকবে, রাইট? এখন ক্লক সাইকেলের জায়গায় আমরা আইসি মাল্টিপ্লাইড বাই সিপিআই লিখতে পারি না? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, সো এখন দেখি আমার P1 প্রসেসরের জন্য এই পারফরমেন্স ইজ ইকুয়াল টু কি হবে? P1 অফ বা পারফরমেন্স অফ P1, হ্যাঁ, ইকুয়াল কি লিখবো আমরা? প্রথমে ক্লক রেট প্রসেসর 1 এর জন্য কত আমার ক্লক রেট? 4 × 10⁹ ডিভাইডেড বাই আইসি ইনস্ট্রাকশন কাউন্ট কত তার? প্রসেসর 1 এর ইনস্ট্রাকশন কাউন্ট হচ্ছে 5 × 10⁹ মাল্টিপ্লাইড বাই সিপিআই, সাইকেল পার ইনস্ট্রাকশন কত? 0.9। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটার ভ্যালু আসার কথা 0.889 সামথিং, ঠিক আছে? আর যদি আমরা P2 এর জন্য পারফরমেন্সটা বের করি, পারফরমেন্স অফ P2 ইকুয়াল কত আসবে তাহলে? 3, তাই না? হ্যাঁ, 3 × 10⁹ ডিভাইডেড বাই এটার ইনস্ট্রাকশন কাউন্ট কত? সিপিআই হচ্ছে 0.75 মাল্টিপ্লাইড বাই ইনস্ট্রাকশন কাউন্ট হবে 1 × 10⁹ ঠিক আছে? সো এটার আনসার আসবে আমাদের 4। সো এখান থেকে দেখেন ক্যাচ। সো পারফরমেন্স অফ P1, যখন আমরা পারফরমেন্স ক্যালকুলেট করছি তখন P1 এর পারফরমেন্স কত হলো? 0.889, বাট যখন আমি P2 এর পারফরমেন্স ক্যালকুলেট করলাম এটার আনসার আসছে 4। সো তাহলে কি আমাদের এই প্রথম যে গিভেন স্টেটমেন্টটা আছে এটা কি ট্রু হবে? আমরা যে মিপস ক্যালকুলেট করলাম এন্ড এখানে বলা হচ্ছে উই কনসিডার দ্য প্রসেসর উইথ দ্য লার্জেস্ট মিপস হ্যাজ দ্য লার্জেস্ট পারফরমেন্স। এই স্টেটমেন্টটা কি ট্রু হলো? আমরা তো অ্যাকচুয়াল পারফরমেন্স ক্যালকুলেট করে উল্টাটা দেখতেছি, রাইট? জি ম্যাম। ইয়েস ম্যাম। সো এটা ট্রু হবে না, ঠিক আছে? আমি এগুলো মুছে দিই, ক্লিন করে দিই, তাহলে আমি নেক্সট কোয়েশ্চেনে যাব। আচ্ছা, সো কোয়েশ্চেন নাম্বার 6 দেখেন, এরকম মনে হয় অলরেডি আমরা 2টা ম্যাথ করেছি। তাও একটু দেখেন, এখানে বলেছে ক্যাপাসিটিভ লোড হচ্ছে গিয়ে এত পার্সেন্ট লেস, তার মানে এটা থেকে ওই যে ক্যাপাসিটিভ লোড থেকে এত পার্সেন্ট মাইনাস করে এটাকে ক্যালকুলেট করতে হবে। এন্ড ভোল্টেজের জন্য এত পার্সেন্ট অফ দা ভোল্টেজ, তার মানে ওটা জাস্ট মাল্টিপ্লাই করলে যত পাবো ওইটা নিয়েই আমার কম্পেয়ার করে দেখাতে হবে। এন্ড হোয়াট পার্সেন্টেজ অফ দা পাওয়ার ইউটিলাইজেশন ক্যান বি রিডিউসড বলছে, তার মানে কি করতে হবে? ওল্টা নিউটা আর ওল্টার হচ্ছে গিয়ে কম্প্যারিজন দেখাইতে হবে, তারপর আমাদের যে ভ্যালুটা আসবে কম্পেয়ার করার পরে যে পি নিউ মাল্টিপ্লাইড বাই ডিভাইডেড বাই পি ওল্ড, এখান থেকে আমরা একটা ভ্যালু পাবো, ধরেন 0 পয়েন্ট সামথিং পেলাম। তাহলে কি 0 পয়েন্ট সামথিং মানে কি 1 এর ছোট মানে রিডিউস হবে, এন্ড কত পার্সেন্ট রিডিউস হবে সেটা আপনারা ক্যালকুলেট করে দেখাই দিবেন, ঠিক আছে? যে আনসারটা আসবে ওটার সাথে 100 মাল্টিপ্লাই হবে। এটা তো পারবো, রাইট? কোয়েশ্চেন 6, জি ম্যাম। কোয়েশ্চেন 6 পারা যাবে। আচ্ছা, সো এখন আসি কোয়েশ্চেন 7।
সো প্রথমে দেখেন এখানে দুইটা ইমেজ দেয়া আছে, কি দেয়া আছে 0 পিকোসেকেন্ড থেকে 100 পিকোসেকেন্ডে আমাদের কোনো ওই যে পিরিয়ড দেয়া নাই, এগুলো কি এক একটা ছোট ছোট পিরিয়ড, হ্যাঁ, একটা দুইটা তিনটা মানে সাইকেল, এখানে একটা সাইকেল, এখানে একটা সাইকেল, এখানে একটা সাইকেল। তো এখানে আছে তিনটা, এখানে আছে তিনটা, বাট এই যে অ্যাড ইনস্ট্রাকশনটা এটার জন্য কয়টা সাইকেল, একটা দুইটা তিনটা, রাইট? তাহলে অ্যাড ইনস্ট্রাকশনের সাইকেল কয়টা টোটাল, তিনটা, তাই না? হ্যালো, Yes, ma'am. ওকে। আবার সাবট্রাকশনের জন্য যদি আমরা দেখি এখানে টোটাল আছে, দেখানো হয়েছে ইমেজে যে তিনটা সাইকেল আছে, বাট শুধু সাবট্রাকশন ইনস্ট্রাকশনের জন্য কয়টা সাইকেল হচ্ছে, দুইটা। 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 So এখানের হচ্ছে গিয়ে আমাদের সাবট্রাকশনের জন্য আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে দুইটা। So এটা একটু আমরা মুছে দিই। এখন দেখি কি বলছে, হোয়াট ইজ দ্য ক্লক পিরিয়ড। হ্যাঁ, এখন ক্লক পিরিয়ড মানে কি, ধরেন আমার এই যে এটাকে বলবো একটা ক্লক, তাই না? এক নাম্বারটা দেখেন আপনার একটু, এটাকে আমরা একটা ক্লক বলবো না, তো তার মানে এই পয়েন্টটা থেকে এই পর্যন্ত যেতে তার কত টাইম লাগছে, তাই না? কতটুকু টাইম লাগে, এটা হচ্ছে ক্লক সাইকেল বা ক্লক পিরিয়ড টাইম, এখান থেকে এ পর্যন্ত আসতে। হ্যাঁ, এই পয়েন্ট থেকে স্টার্ট করে এই একটা সাইকেল শেষ করতে কতটুকু টাইম লাগে, সো সেটা কি আমরা এই পয়েন্ট থেকে এই পর্যন্ত, তার মানে এখানে শেষ হচ্ছে, তার মানে 200 পিকোসেকেন্ড মাইনাস হবে কি 100 পিকোসেকেন্ড, তাহলে এখানে পাবো টাইমটা, তাই তো 100 পিকোসেকেন্ড টাইম মানে ক্লক সাইকেল সিসি টাইম, ঠিক আছে? এটা হবে আমার ক্লক সাইকেল টাইম, বাট আমার ক্লক পিরিয়ড কত হবে তাহলে? ম্যাম পুরোটা একটু আর বলবেন? দেখেন আমাদের এখানে তিনটা সাইকেল দেয়া আছে, তাই না? অ্যাড ইনস্ট্রাকশনের জন্য তিনটা, আমরা একটা ইমেজই খেয়াল করি, কারণ দেখেন রেঞ্জ কতটুকু, 100 পিকোসেকেন্ড থেকে 200 পিকোসেকেন্ড, এটাও 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 400, কোনো চেঞ্জেস নাই এখানে, তাই তো? দুটো ইনস্ট্রাকশনের ক্লক সাইকেলের টাইমিং এর কোনো চেঞ্জ নাই। এখন আমাকে এক নাম্বার কোয়েশ্চেনে বলেছে এই যে একটা যে আমার ক্লক যাচ্ছে, হ্যাঁ, একটা ক্লক, এটার ক্লক পিরিয়ড কতটুকু। এখন আমি আপনাকে বললাম এই যে 200 থেকে যদি 100 বাদ দিই, যেটা আমরা পাবো এটা কি একটা ক্লক সাইকেল টাইম না? জি ম্যাম। এটা কত তাহলে, ক্লক সাইকেল টাইমটা কত? 100। 100। এখানে আমার তাহলে কোয়েশ্চেনটা কি একটু পড়েন তো, হোয়াট ইজ দ্য ক্লক পিরিয়ড। ক্লক সাইকেল টাইম আর ক্লক পিরিয়ড এর মধ্যে ডিফারেন্স কি? ইনভার্স। না, একই জিনিস না, একটা আচ্ছা। ক্লক সাইকেল যেতে তার কতটুকু টাইম লাগে, এই পিরিয়ডটাকে বোঝানো হচ্ছে না, হুম। এটাই হবে তাহলে আমার কি ক্লক পিরিয়ড। তাহলে এটা কত হবে 100 পিকোসেকেন্ড, সো এটা কেমন হবে 100 ইন্টু 10⁻⁻12 সেকেন্ড, ঠিক আছে? এখন আমরা আসি ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি, ক্লক সাইকেল, আমরা এরকম একটা ফর্মুলা পড়েছিলাম না, 1 ডিভাইডেড বাই ক্লক রেট, ক্লক সাইকেল টাইম is equal to 1 divided by clock rate। এখন এই ক্লক সাইকেল টাইমটা কি, এটা না? সো এখান থেকে আমরা ক্লক রেট যদি বের করি, আবার বলেছিলাম যে t is equal to 1/f, একই কথা। সো তার মানে ক্লক রেট আর ফ্রিকোয়েন্সি একই কথা, তাই না? সো আমরা এখান থেকে ক্লক রেটটা বের করে দিলেই আনসারটা পেয়ে যাব। এখান থেকে যে ক্লক পিরিয়ডটা পেলাম, তার মানে ফ্রিকোয়েন্সি হবে আমার 1 ডিভাইডেড বাই ক্লক পিরিয়ড অথবা টাইম, যতটুকু টাইম, তার মানে 1 ডিভাইডেড বাই 100 ইন্টু 10⁻⁻12 সেকেন্ড, যেটা আসবে, সরি হার্টজ। সো এটা হবে আমার কি ফ্রিকোয়েন্সি ফর কোয়েশ্চেন নাম্বার 2, সরি কোয়েশ্চেন নাম্বার বি। এতটুকু বোঝা যাচ্ছে? জি মিস। So what is the CPI for add and subtraction?
এটা এখন একটু আমরা দেখি, এটা অলরেডি আমি মেনশন করে ফেলেছি, আবার দেখি। সো আবার দেখেন, ক্লিয়ার করে দিই। সো এখানে কি বলেছে দেখেন, হোয়াট ইজ দ্য সিপিআই ফর এডিশন এন্ড সাবট্রাকশন। সো আমার এডিশন কতটুকু, এইটুকু পুরাটা, কিন্তু আমার সাবট্রাকশন কতটুকু, এতটুকু। এখন সিপিআই মানে কি ছিল, সাইকেল পার ইনস্ট্রাকশন, তাহলে সাবট্রাকশন হচ্ছে আমার একটা ইনস্ট্রাকশন, আবার এই অ্যাডিশন হচ্ছে আমার একটা ইনস্ট্রাকশন। এখানে বলা হয়েছে সাইকেল পার ইনস্ট্রাকশন, তাহলে সাবট্রাকশন ইনস্ট্রাকশনের জন্য আমার সাইকেল কয়টা, একটা, দুইটা, তাহলে এটার সিপিআই কাউন্ট কত হবে, সিপিআই কত হবে সাবট্রাকশনের জন্য, 2 2। আবার অ্যাডিশন আমার একটা ইনস্ট্রাকশন, তাহলে এটার সিপিআই কত হবে, সাইকেল পার ইনস্ট্রাকশন, একটা, দুইটা, তিনটা, তাহলে এটার সিপিআই কত আসবে, 3। সো এটার জন্য হবে, অ্যাডিশনে হবে 3, সাবট্রাকশনে হবে 2। ঠিক আছে, এরপর আসি, আমাকে কি বলেছে, হোয়াট ইজ দ্য এভারেজ সিপিআই। সেটার জন্য আমরা একটু ভ্যালুগুলো টেবিলে বসাই দেখেন। সেটার জন্য দেখি আমাদের দুইটা বলেছে ইনস্ট্রাকশন, তাহলে ক্লাস হচ্ছে গিয়ে আমার দুইটা, একটা হচ্ছে অ্যাড আর একটা হচ্ছে সাব। ওই যে আমরা এ বি সি ক্লাস দেখেছিলাম না আগের কোয়েশ্চেন গুলোতে, সো এখন হচ্ছে আমার দুইটা ইনস্ট্রাকশন, একটা হচ্ছে অ্যাডিশন আর একটা হচ্ছে সাবট্রাকশন। তো এখানে আমরা দেখি এভারেজ সিপিআই এর জন্য সিপিআই বের করতাম, তারপর হচ্ছে আইসি। তাহলে আমার অ্যাডিশনের জন্য সিপিআই কত, 3, সাবট্রাকশনের জন্য সিপিআই হচ্ছে 2, আর অ্যাডিশনের ইনস্ট্রাকশন কাউন্ট কত আছে দেখেন, দেয়া আছে এখানে 21, আর এটা হচ্ছে 3, তাহলে ইনস্ট্রাকশন কাউন্ট অ্যাডিশনের জন্য হবে 21, আর এটা হচ্ছে আমার 3। ঠিক আছে, এখন আমরা কি করব, এভারেজ সিপিআই ক্যালকুলেট করব। সো এভারেজ সিপিআই এর জন্য আমরা কি করতাম, এই 21 এর সাথে 3 মাল্টিপ্লাই করব, তারপর করব প্লাস 2 মাল্টিপ্লাইড বাই 3, তাই না, এই যে উপরে উপরে মাল্টিপ্লাই করতাম, এই দুইটা মাল্টিপ্লাই করার পরে আমরা ডিভাইড করতাম কি দিয়ে, টোটাল ইনস্ট্রাকশন কাউন্ট আমার কয়টা আছে সেটা দিয়ে ডিভাইড করতাম না। তাহলে আমার ইনস্ট্রাকশন কাউন্ট কত আছে, 21 প্লাস 3, তাহলে এখানে আসবে, নিচে আসবে 24, উপরে ক্যালকুলেট করে যা পাবেন, এখান থেকে আমরা ভ্যালু পাবো 2.875 সামথিং। হ্যাঁ, এটা ক্যালকুলেট করার পরে এরকম একটা ভ্যালু পাবো। তারপরে কোয়েশ্চেনে যাই তাহলে আমরা এখন। নেক্সট কোয়েশ্চেনে বলেছে ফাইন্ড আউট দ্য এক্সিকিউশন টাইম অফ দ্য প্রোগ্রাম। ঠিক আছে, তো এখানের এক্সিকিউশন টাইমটা এখন আপনাকে বের করে দেখাতে হবে। এখন মনে আছে এক্সিকিউশন টাইমের আমাদের ইয়া কি ছিল, ফর্মুলা কি ছিল, কি কি যেন লাগতো এক্সিকিউশন টাইমের জন্য, আমার হচ্ছে আইসি লাগতো, আবার আমরা এখান থেকে এভারেজ সিপিআই বের করেছি, সিপিআইটাও লাগবে, আর নিচে কি ছিল, ক্লক রেট, রাইট। ক্লক রেটটা লাগবে, রাইট। সো আমরা অলরেডি ক্লক রেট বের করেছিলাম না কোয়েশ্চেন নাম্বার 2 তে। সো প্রত্যেকটা ভ্যালু এক্সিস্টিং আছে না, তো এখন আমাদের, আচ্ছা কেউ কি কিছু বলছেন, তো মনে হয় unmute করা নাকি, না সবাই তো মিউট, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখি, আচ্ছা ক্লক রেট ছিল আমাদের 1 ডিভাইডেড বাই 100 ইন্টু 10⁻⁻12, তারপর আইসি কত হবে আমার, টোটাল ইনস্ট্রাকশন কাউন্ট, তার মানে কত 21 প্লাস 3, টোটাল হচ্ছে 24, তাহলে সাইকেল পার ইনস্ট্রাকশন কত হবে, এভারেজ সিপিআই যেটা বের করলাম 2.875। ঠিক আছে, এটা গেল আমাদের হচ্ছে এক্সিকিউশন টাইম, টোটাল এক্সিকিউশন টাইম। এরপর বলেছে স্পেক রেশিও। দেখেন আমাদের কোয়েশ্চেনে মনে হয় একটা রেফারেন্স টাইম দিয়ে দেওয়ার কথা, দেখেন রেফারেন্স ফর প্রোগ্রাম এ ইজ কত,
program A is 1080 picosecond 1080 picosecond ঠিক আছে তাহলে আমাদের স্পেক রেশিও যেটা ছিল রেফারেন্স টাইম RT ডিভাইডেড বাই ET এক্সিকিউশন টাইমটাও আমরা পাবো ক্যালকুলেট করে সো এক্সিকিউশন টাইম আসবে আপনাদের 6900 পিকোসেকেন্ড এরকম একটা সরি এক্সিকিউশন টাইম নিচে হবে রাইট এক্সিকিউশন টাইম হবে নিচে 6900 পিকোসেকেন্ড আর উপরে হচ্ছে আপনার রেফারেন্স টাইমটা থাকতেছে সো 1080 সো এখান থেকে ক্যালকুলেট করলে আমরা স্পেক রেশিওটা বের করতে পারবো লাস্টলি আমাদের জি নাম্বার কোয়েশ্চেনে বলেছে ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ দ্য পারফরম্যান্স বাই 1.2 টাইমস হোয়াট ইমপ্রুভমেন্ট ডু ইউ নিড টু ইনক্লুড ইন দ্য প্রোগ্রামস অ্যাড অপারেশন সো এখন এইটা একটু আমরা দেখি অ্যাড অপারেশনের জন্য কি চেঞ্জেস করতে হবে আচ্ছা এখন এই পেজে দেখ সো আমার যে এক্সিকিউশন টাইম যেটা আমরা টোটাল বের করেছিলাম ওটা ছিল 6900 পিকোসেকেন্ড সো এটাকে যদি আমরা ভাঙায় লিখি 6900 ইনটু 10 টু দি পাওয়ার -12 এটা হবে 6.9 ইনটু 10 টু দি পাওয়ার -9 সেকেন্ড এটা হচ্ছে আমার টোটাল এক্সিকিউশন টাইম তার মানে টি ইমপ্রুভড এখন এটাকে বলছি যে আমরা 1.2 টাইমস হচ্ছে ইমপ্রুভ করব তাহলে টি ইমপ্রুভ আইএমপি ইজ ইকুয়াল টু হবে এটা টি আইএমপি টি ইমপ্রুভ এখন আমার এমডালস ল ওয়াইজ আমার থিওরি ফর্মুলাটা কি ছিল টি এফেক্টেড ডিভাইডেড বাই এন প্লাস হবে টি আনএফেক্টেড এরকম ছিল রাইট এখন আমাকে বলেছে যে do you need to include in the add operation সো আমরা একটু দেখি যে অ্যাড অপারেশনের জন্য আমার শুধু অ্যাড অপারেশনের জন্য আমার এক্সিকিউশন টাইমটা কত আসে সো আমার অ্যাড অপারেশনের ইনস্ট্রাকশন কাউন্ট কত ছিল 21 তার সাথে আমার সিপিআই কত ছিল 6.875 মাল্টিপ্লাইড বাই আমার হচ্ছে গিয়ে যদি আমরা হচ্ছে গিয়ে ক্লক টাইম ক্লক রেট নিলে হচ্ছে নিচে ডিভাইড করবো আর যদি ক্লক সাইকেল টাইম নেই তাহলে হচ্ছে গিয়ে 100 ইন্টু 10 টু দি পাওয়ার -12 এটাকে হচ্ছে মাল্টিপ্লাই করে দিলাম হ্যাঁ সো এখান থেকে আপনার ক্যালকুলেট করে আসা 6.003 into 10 to the power minus 7 ইন্টু 10 টু দি পাওয়ার -9 এরকম একটা ভ্যালু আসবে So -6 -6 আসে -12 দিয়েছেন -9 হবে ঠিক আছে ওকে সো এখন আমরা একটু দেখি আমাদের নতুন ইমপ্রুভ টাইম হচ্ছে গিয়ে 6.9 6.9 into 10 to the power -9 divided by হবে 1.2
তাহলে এখন আমার ফ্যাক্টর কতটুকু আসবে দেখেন 6.0375, যেহেতু আমার অ্যাড অপারেশনের উপরে চেঞ্জেসটা আসতেছে, সো আমি হচ্ছে কি এখানে এটা দিব প্লাস হচ্ছে টি আনএফেক্টেড। আচ্ছা একটা মিনিট দাঁড়ান, ক্যালকুলেটরটা কোথায়? Calculate করি 3 multiplied by 75। এখন এই যে এটা হচ্ছে গিয়ে আমার অ্যাডের, আর সাবট্রাকশন তো আমার কোনো ডাজন্ট ম্যাটার, এফেক্ট করবে না। So এটার জন্য আমার কি লাগবে, টাইমটা লাগবে আনএফেক্টেড যেটা এক্সিকিউশন টাইম। সো এটার জন্য আমরা কি করব, ইনস্ট্রাকশন কাউন্ট হচ্ছে 3, 2 into 875 multiplied by 100 into 10 to the power minus 12, বাকি সব সেম, জাস্ট ইনস্ট্রাকশন কাউন্টটা ডিফারেন্ট। সো এখানে যদি আপনারা ক্যালকুলেট করেন 8.625 into 10 to the power minus 10, ঠিক আছে? সো এইটা আমরা কোথায় বসাবো, টি আনএফেক্টেড যেখানে সেখানে বসাবো 8.625 into 10 to the power minus 10। সো এখান থেকে আমরা যদি n এর ভ্যালুটা বের করি তাহলেই হচ্ছে, কারণ আমাদের কি লাগবে, ইমপ্রুভ দা পারফরমেন্স কতটুকু লাগবে, এন্ড এটার হচ্ছে গিয়ে ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর আমরা কি দিয়ে ডিনোট করতাম, n দিয়ে ডিনোট করতাম। সো এখান থেকে n ক্যালকুলেট করার পরে আপনাদের পাওয়ার কথা 1.235 সামথিং একটা ভ্যালু। সো এই টাইপের ম্যাথস কি পারা যাবে না এখন? এগুলো কি বুঝছি সবাই? জি মিস। নেক্সট আমরা আরেকটা জিনিস একটু দেখবো, এটা জাস্ট একটু রিক্যাপ করব। ক্লাসে আমাদের দেখানো হয়েছিল, ওখানে কোয়েশ্চেনটা একটু, একটা পোর্শন হচ্ছে গিয়ে আমাদের মিস হয়ে গিয়েছিল, যে কোয়েশ্চেন শর্টকাটে লিখতে গিয়ে মিসকনসেপশনটা হয়েছে। সো এই টাইপেরই একটা ম্যাথ ছিল, একটু বের করি আমি। So, এখানে যদি আপনারা দেখেন, এই যে পাসওয়ার্ড জেনারেশনের একটা ম্যাথ করেছিলাম না, জি মিস। এখানে বলা হয়েছিল যে প্রোগ্রামস এর পারফরমেন্স আপনারা হচ্ছে গিয়ে 5% মাল্টিপল অফ 5 করবেন, ঠিক আছে, বাই এ ফ্যাক্টর অফ 5, বাই আ ফ্যাক্টর অফ 5, কিন্তু only by optimizing, ignore my handwriting, optimizing the পাসওয়ার্ড জেনারেশন। পাসওয়ার্ড জেনারেশনের সাথে আরো একটা কাজ চলছিল না, এখানে 90% অফ দা কি জানো, টোটাল এক্সিকিউশন টাইমের 90% টাইম ধরেই হচ্ছে গিয়ে পাসওয়ার্ড জেনারেশনের কাজ চলছিল, ঠিক আছে। আর বাকি যে 10% ছিল ওইটা আদার্স টোটাল মিলায় হচ্ছে গিয়ে এক্সিকিউশন টাইমটা ছিল। তার মানে কি, আমাকে বলেছে যে আপনাকে ফ্যাক্টর অফ 5 পারফরমেন্সের ইমপ্রুভমেন্ট করতে হবে বাই অপটিমাইজিং দা পাসওয়ার্ড জেনারেশন। তার মানে এই জন্য আমরা কি করেছি, টোটাল এক্সিকিউশন টাইমটাও কমাতে হবে ডিভাইডেড বাই 5, টি এফেক্টেড যেটা আছে ওটাকেও আমার 5 দিয়ে ডিভাইডেড করতে হবে, আর সাথে টি আনএফেক্টেড হচ্ছে গিয়ে ওই যে 10% যেটা ওইটা ছিল। এজন্য আমরা এখানে কি করেছি, দুইবারই 5 দিয়ে ডিভাইড করেছি, ঠিক আছে। অপটিমাইজিং বলেছে যেহেতু, অপটিমাইজিং দা পাসওয়ার্ড জেনারেশন, তার মানে আপনার পাসওয়ার্ড জেনারেশনের টাইমটা কমায় আনতে হবে, ঠিক আছে। এই জিনিসটা একটু মানে কোয়েশ্চেনটা পড়ে ভালোভাবে দেখে দেন হচ্ছে গিয়ে আপনারা সবসময় আনসার করবেন, ওকে? Okay. ওকে, ঠিক আছে, এটা শেষ আমাদের।
এখন সোফার আর কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারেন, আর নাহলে আজকে আমরা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 2 তে যাব, মুভ করব। কারো কোনো কোয়েশ্চেন নাই? এটা দিয়ে দুইটা জিনিস বোঝায়, কেউ কোনো কথা বলতেছে না, তার মানে হয় কিছু বুঝে নাই, নাহলে সবই বুঝছে সবাই। কোনটা আপনাদের কি অবস্থা বলেন তো? তা আপনাদের ম্যাম নিজেরা প্র্যাকটিস করার পরে কোশ্চেন আরো ভালো মতো ইয়া করতে পারবো। আচ্ছা ঠিক আছে, বুঝছি। কুইজের আগে পড়াশোনা করে আসেন তাহলেই হবে। আচ্ছা, সো আমরা তাহলে নেক্সট চ্যাপ্টারটা স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। সো আমরা আজকে হচ্ছে গিয়ে চ্যাপ্টার 2 এর কিছু কনসেপ্ট দেখবো, বেশি দেখবো না, কারণ এগুলো আমরা সবকিছু ক্লাসেই হচ্ছে গিয়ে দেখবো, তারপরে যেন একটু আগায় থাকা যায়, ওই জন্যই আর কি আমরা এখানে একটু স্টার্ট করবো। সো দেখি প্রথমে আমাদের চ্যাপ্টার 2 তে কি আছে। আমরা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 2 এর উপর বেসিক্যালি RISC-V নামের যে আর্কিটেকচার আছে এটা নিয়ে কাজ করব। সো হাউ ডু উই গেট a RISC-V ইনস্ট্রাকশন সেট ফ্রম এ হাই লেভেল কোড। এখন এই RISC-V জিনিসটা কি? এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। এই যে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যে কোড গুলো আমরা লিখি, এটাকে হচ্ছে আমাদের মেশিন কোডে কনভার্ট করতে হয় মেশিনকে বোঝানোর জন্য। So, ওই যে আমাদের আমি প্রথম একদম ফার্স্ট লেকচারে বলেছিলাম যে এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থাকে এটাকে আমরা হচ্ছে গিয়ে মেশিন কোডে কনভার্ট করি। সো এটা দেখতে কেমন ছিল? মেশিন কোড না, ওই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি, মনে আছে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি কোডে হচ্ছে গিয়ে কনভার্ট করি। সো ওখানে আমরা এইভাবে দেখছিলাম যে অ্যাড করা, বা আমরা কোডে কিভাবে লিখি a+b, ধরেন এটা সি তে আমার স্টোর করা আছে, ঠিক আছে? এটা আমরা হাই লেভেল কোডে হচ্ছে এইভাবে লিখে দিই, সেমিক্লোন দিয়ে এভাবে করে লিখি। জাভাতে ধরেন আমরা এইভাবে লিখি, রাইট? সি তে স্টোর করলাম a+b সাম করে আনসারটা আমরা সি তে স্টোর করে রাখলাম। কিন্তু এটা মেশিনের বোঝানোর জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটা দেখতে কেমন হবে? অ্যাড, প্রথমে আসবে আমার কি সি কমা এ কমা বি, তার মানে এ আর বি এর সাম করে আমরা সেটাকে স্টোর করছি কোথায়? সি তে। তার মানে এটা হচ্ছে আমার স্টোর করা অথবা ডেস্টিনেশন, এটা হচ্ছে সোর্স 1, এটা হচ্ছে আমার সোর্স 2, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। এতটুকু একটু শর্টে বুঝেন, এটা পুরো বুঝতে হবে আজকে এমন কিছু না। সি তে হচ্ছে কি আমার ডেস্টিনেশন, আর এ আর বি হচ্ছে কি সোর্স 1 আর সোর্স 2। যেহেতু আমরা ইনস্ট্রাকশনের নাম আগেই বলে দিয়েছি অ্যাড, তার মানে এই অ্যাড ইনস্ট্রাকশন কি করছে? সোর্স 1 আর সোর্স 2 কে সাম করে বা অ্যাড করে আমাকে ডেস্টিনেশনে এটার আনসারটাকে সেভ করে রাখছে, ঠিক আছে? সো এই যে জিনিসগুলো, এই যে ইনস্ট্রাকশন সেট, এটার নানান রকম আর্কিটেকচার আছে। এখন কম্পিউটার আর্কিটেকচারের এই কোর্সটাতে আমরা কোনটা নিয়ে পড়াশোনা করব? RISC-V। এখন RISC-V জিনিসটা কি? রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, তারপর হচ্ছে 5 ওই ভার্সন 5, ঠিক আছে? সো এটাকে কি বলা হচ্ছে? রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। আচ্ছা, সো এই জিনিসটা কি? ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার অ্যান abstract interface between hardware and the lowest level software. কেন? দেখেন এই যে হার্ডওয়্যার আর হচ্ছে গিয়ে ধরেন এই সফটওয়্যার, যেই অ্যাপ্লিকেশনে আমরা হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজটা লিখি, ঠিক আছে? এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা আমরা যেখানে লিখি সেটা আর এটার মধ্যে কি ফার ডিফারেন্স না? সো এটাকে তো বোঝাতে হবে। সো এটা বোঝানোর জন্য আমরা কি ইউজ করি? সার্টেন অ্যামাউন্ট অফ ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার আমরা ইউজ করি। এক এক সময় এক একটা ইউজ হয়, অথবা
ডে বাই ডে হচ্ছে গিয়ে বিভিন্ন আপডেটেড আর্কিটেকচার হচ্ছে গিয়ে বানানো হয়েছে। তো আমরা হচ্ছে গিয়ে RISC-V আমরা দেখব, ঠিক আছে? সো নেক্সট আমরা দেখি যে কেন আমরা হচ্ছে গিয়ে RISC-V আর্কিটেকচারটা হচ্ছে ইউজ করে, বা এটাই কেন আমরা পড়তেছি, এই আর্কিটেকচারটা কেন পড়তেছি, নর্মাল অন্যান্য আর্কিটেকচার থেকে এটা কেন বেটার। সো দেখেন RISC-V instruction set architecture has a modular design. কি মডিউলার ডিজাইন? এখানে খেয়াল করেন বেস যে আর্কিটেকচারটা আছে বা বেস ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার, এর সাথে এর একটা অপশনাল এক্সটেনশন আছে। এখন এই এক্সটেনশনটার কাজ কি? ধরেন বেস আর্কিটেকচারে আমার সব ধরনের বেসিক যে কাজগুলো হয় সেগুলো সব হলো। এখন এটার সাথে আমরা কি করতে পারবো? একটা অপশনাল এক্সটেনশন আমরা ইউজ করতে পারবো টু অপটিমাইজ দ্য আর্কিটেকচার। তাহলে আমার কি হলো? এখানে আমরা কি করছি? বেসিক ধরেন আমরা মাল্টিপ্লাই করছি অথবা অ্যাড করছি, সাথে অথবা সাবট্রাক্ট করছি, এই কাজগুলো তো আমাদের বেসিক ভাবে হবে। এখন কিছু এমন কি জন্য অপটিমাইজিং মাঝে মাঝে পারফরম্যান্স or efficiency. হ্যাঁ, সো এখন খেয়াল করেন বেসিক ইনস্ট্রাকশন সব আর্কিটেকচারেরই সেম, অ্যাডিশন হবে, সাবট্রাকশন হবে, মাল্টিপ্লিকেশন হবে, ডিভিশন হবে, কিন্তু রিস্ক আর্কিটেকচারের সাথে আমরা কি করতে পারি? কিছু অপটিমাল এক্সটেনশন আমরা ইউজ করতে পারি, যেটার মাধ্যমে কি হবে? এই যে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশন যে ইনস্ট্রাকশন গুলো আছে বা বেসিক অপারেশন গুলো আছে, যেটা অপটিমাইজ হবে। এন্ড এই ইনস্ট্রাকশন বা এক্সটেনশন ইউজ করে আমরা কি করব? এটা আমাদের মতো মডিফাইড একটা আর্কিটেকচার বানাতে পারবো। ধরেন আপনার একটা সফটওয়্যারের এফিসিয়েন্সি বেশি লাগবে, ঠিক আছে? সো ওইটার জন্য আপনি এই অপশনাল যে বেজের সাথে যে এক্সটেনশন আছে, ধরেন আপনার ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সটেনশন ইউজ করলে ডিফারেন্ট টাইপস অফ কাজ হবে। ধরেন আপনার একটা সফটওয়্যারের জন্য যেরকম এফিসিয়েন্সি দরকার আরেকটা সফটওয়্যারের জন্য আপনার নাও লাগতে পারে। সো আপনি আপনার মতো এই RISC-V আর্কিটেকচার ইউজ করে মডিফাই করতে পারবেন। সো এই জন্য বাকি সব আর্কিটেকচার থেকে এই আর্কিটেকচারটা একটু বেশি এফিশিয়েন্ট বা অপটিমাইজ, কারণ আমরা আমাদের মতো মডিফাই করে দেন হচ্ছে ইউজ করতে পারি। এই জিনিসটা কি বোঝা গেছে? কেন হচ্ছে কি আমরা RISC-V আর্কিটেকচারটা পড়ছি? ইয়েস ম্যাম। আচ্ছা, সো এখন আমরা একটু বেসিক জিনিসগুলো জানি। ইউনিটস, হ্যাঁ, ইউনিটস দেখেন ডাবল ওয়ার্ড, সেটা হচ্ছে কত বিট? 64 বিট। শুধু যে ওয়ার্ড কিওয়ার্ডটা থাকে এটাকে বলা হয় 34 বিট। মানে এই যে আর্কিটেকচার, এখানে ডাবল ওয়ার্ড মানে হচ্ছে গিয়ে 64 বিট সে অকুপাই করবে, ওয়ার্ড মানে হচ্ছে 32 বিট হচ্ছে গিয়ে সে স্টোর করতে পারবে, হাফ ওয়ার্ড মানে হচ্ছে তার 16 বিট স্টোর করতে পারবে, আর বাইট মানে হচ্ছে 8 বিট। এটা হচ্ছে বেসিক। এখন আমরা আসি রেজিস্টার। রেজিস্টার জিনিসটা কি দেখেন? ইউজড ফর ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস ডেটা। রেজিস্টারে আমরা অ্যাকচুয়ালি কি কাজ করি? এখানে আমরা শুধুমাত্র বেসিক্যালি ডেটা স্টোর করি। হ্যাঁ, এখন খেয়াল করেন কেন আমরা রেজিস্টার ইউজ করি। মেইন মেমোরি বাদ দিয়ে কেন আমরা রেজিস্টারে কাজ করছি, মানে রেজিস্টারে ডেটা কেন ইউজ করি? রেজিস্টারস আর ফাস্টার দেন রেগুলার মেমোরি, ঠিক আছে? দেখেন RISC-V হচ্ছে গিয়ে আছে কি আছে? 32 64 বিট রেজিস্টার আছে, ঠিক আছে? 64 বিট আর্কিটেকচারও বলা হয়, হ্যান্ডেলিং 64 বিট ডেটা এট এ টাইম। এটা হচ্ছে RISC-V আর্কিটেকচারের ফিচার। এখন দেখেন এই যে 32 তার মানে কি 32 মাল্টিপ্লাইড বাই 64 বিট, কয়টা রেজিস্টার আছে? 32টা, এন্ড তার স্টোরেজ বিট কত পার রেজিস্টার? 64 বিটস করে, ঠিক আছে? সো ডিজাইন ফলোস
প্রিন্সিপাল 3 স্মলার ইজ ফাস্টার প্রথমে কি বলা হচ্ছে smaller is faster খেয়াল করেন the clock period of the system could be limited by many different things register file is also one of those factor দেখেন ক্লক পিরিয়ডটা বিভিন্ন সিস্টেমের বিভিন্ন জিনিসের উপর বেস করে লিমিটেড হতে পারে রেজিস্টার ফাইল হচ্ছে among them one of those factor hence computer architects fix the size of the register file very carefully এই জন্য 32 multiplied by 64 bit is a small enough register file that is not a limiting factor for our system এখানে বোঝানো হচ্ছে যে রেজিস্টার ফাইলের যদি আমরা অনেক বেশি বড় সাইজ নেই তাহলে কিন্তু আমাদের ক্লক পিরিয়ডটা ডিফারেন্ট হতে পারে বেশি হয়ে যেতে পারে সো এটা যেন না হয় সেই জন্য কম্পিউটার আর্কিটেক্টস যারা হচ্ছে এই RISC-V আর্কিটেকচারটা বানিয়েছে তারা অনেক পিকি ভাবে রেজিস্টার ফাইল হচ্ছে গিয়ে সাইজটাকে নিয়েছে যার কারণে এই যে লিমিটেশনটা কি বলে আমাদের এই যে রেজিস্টার ফাইলের জন্য যেন কোনো লিমিটেশন না হয় ওই জন্য তারা বুঝে শুনে এই সাইজের হচ্ছে গিয়ে রেজিস্টার ফাইলটা নিয়েছে যেন কোনো লিমিটিং ফ্যাক্টর আমাদের এই সিস্টেমটাকে স্লো করতে না পারে তার অপটিমালিটি যেন কমাতে না পারে এন্ড যেন আমাদের এই RISC-V আর্কিটেকচারটা খুবই এফিশিয়েন্ট ভাবে কাজ করে বুঝছি এতটুকু ইয়েস ম্যাম একটু মাঝে মাঝে মনে হয় আমি জিজ্ঞেস করবো আপনারা একটু রেসপন্স করিয়েন নাহলে মনে হবে আমি হারাই গেছি একা একা বকবক করতেছি আচ্ছা এরপর দেখি RISC-V রেজিস্টার ডিটেলস এখন দেখেন এখানে বলা হয়েছে যে 32টা 32 রেজিস্টার আছে তাই না এখন এই 32 রেজিস্টারের কাজ কি এন্ড এক একটা রেজিস্টারে 64 বিট করে স্টোরেজ আছে তাই না কি লিখলাম আমি এটা আমার হচ্ছে 32 বিট রেজিস্টার 32টা রেজিস্টার আছে এন্ড এক একটা হচ্ছে গিয়ে 64 বিট করে তাই তো 64 বিট করে এখন প্রত্যেকটা রেজিস্টারের কি কাজ অথবা কোন কাজে কোন রেজিস্টার ইউজ করা হয় সেটা আমাদের একটু জানতে হবে ওটাই বলা হচ্ছে RISC-V রেজিস্টারের ডিটেইলস সো থিওরিটিক্যালি ইউ কুড স্টোর এনি ইনফরমেশন ইন এনি রেজিস্টার কিন্তু আর্কিটেক্টস বা যারা হচ্ছে প্রোগ্রামার বা যারা হচ্ছে এই RISC-V আর্কিটেকচারটা বানিয়েছে হ্যাভ ডিসাইডেড টু ফলো আ কনভেনশন কি কনভেনশন দেখেন ইন হুইচ দে ক্যান ইউজ সার্টেন রেজিস্টার ফর সার্টেন পারপাস সো কেন এই ধরনের পারপাস মানে কেন হচ্ছে গিয়ে এক একটা রেজিস্টার কোন কাজে কোন রেজিস্টার ইউজ করা হবে ওরা ফিক্স করে দিল কেন যেন এমনিতেই আমাদের হচ্ছে এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে এই যে কোড গুলো থাকে এগুলো পড়তে অনেক বেশি কষ্ট হয় যেহেতু আমার 32টা বিট আছে এগুলো যদি আমরা র্যান্ডমাইজ ভাবে ইউজ করতে থাকি সবসময় আমাদের আরো বুঝতে অসুবিধা হবে যে আমরা কোন রেজিস্টার বা কোন ইনস্ট্রাকশনে কি কাজ করছি শুধুমাত্র অ্যাড তারপর সাবট্রাকশন সবসময় তো এই কাজ হয় না আরো তো কাজ থাকে রাইট সো ওটার জন্য আমরা রেজিস্টারের নাম্বার গুলো দেখেই আমরা বুঝতে পারি অথবা এই যে দেখেন ইনক্রিজেস দ্য রিডেবিলিটি কোড যেন রিড করাও অনেক বড় একটা পার্ট হ্যাঁ আদার্স বা বাকিদের বা অন্য প্রোগ্রামাররা কি কি করছে কিভাবে লিখছে ওটা বুঝতে পারাও অনেক বড় একটা কাজ হ্যাঁ সো এই যে রিডেবিলিটি বাড়ানোর জন্যই হচ্ছে আর্কিটেক্টসরা সেট করে দিয়েছে ডিফারেন্ট রেজিস্টার ডিফারেন্ট কাজের জন্য ব্যবহার করা হবে সো আমরা একটু সেটাই দেখি রেজিস্টার নাম্বার আর এটা হচ্ছে গিয়ে ফাংশনালিটি কি কি হবে সেটা হচ্ছে আমরা একটু দেখবো তো দেখেন x0 0 মানে কি কনস্ট্যান্ট ভ্যালু 0 হোল্ড করে তার মানে কি হোল্ডস আ ভ্যালু 0 বা কনস্ট্যান্ট ভ্যালু 0 এখন খেয়াল করেন আপনি যদি এখানে x0 বা এই যে রেজিস্টার 0 তে একটা 0 ভ্যালু থাকে এটার বেসিক কাজটা কি ঠিক আছে সো আপনি চাচ্ছেন এটা তো আমাদের ধরেন একটা 0 ভ্যালু হোল্ড করে তাই তো সো আপনি চাচ্ছেন হচ্ছে ধরেন রেজিস্টার 5 এ যে ভ্যালুটা আছে আপনি হচ্ছে রেজিস্টার 6 এ সেই ভ্যালুটাকে কপি করতে চাচ্ছেন ঠিক আছে সো এখন এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি
অ্যাড x6 প্রথমে আমাদের ডেস্টিনেশন, তারপর হবে কি x5 যাকে আমি হচ্ছে কপি করে রাখতে চাচ্ছি, এন্ড এই যে কনস্ট্যান্ট ভ্যালু এটা, তার মানে কি হচ্ছে x5 যাকে আমি কপি করতে চাচ্ছি, হ্যাঁ, আর এই যে x0 তার মানে কি এখানে আমার কি আছে 0 আছে, ধরেন x5 এ আমার হচ্ছে গিয়ে 10 একটা ভ্যালু আছে, আর x0 তে হচ্ছে গিয়ে আমার আছে 0, সো 10 প্লাস 0 কত আসে আমার 10ই আসে না। So, এটাকে এখন আমরা কোথায় স্টোর করছি, x6 নামের রেজিস্টারে আমরা স্টোর করে রাখলাম। তাহলে কি হলো x5 এর রেজাল্টটাই আমার হচ্ছে x5 এর ভ্যালুটাই আমার কি x6 নামের রেজিস্টারে সেভ হলো না। সো আমরা কি করছি, এই যে x0 বা 0 রেজিস্টার যেটা হচ্ছে একটা 0 কনস্ট্যান্ট ভ্যালু হোল্ড করে রাখে, এটা আমরা কোন কাজে ব্যবহার করি, কপি করার কাজে। এতটুকু কি বোঝা গেছে? Yes, ma'am. আচ্ছা, তারপরে তাহলে আমরা নেক্সট হচ্ছে গিয়ে রেজিস্টারের কাজে চলে যাব। নেক্সটে দেখি আমাদের কি আছে, x1 রিটার্ন অ্যাড্রেস। আচ্ছা, যখন আমরা একটা ফাংশন কল করি, ধরেন অ্যাড নামের একটা ফাংশন আমরা কল করব a+b, যেখান থেকে আমরা কল দিব, এই ধরেন আমার ফাংশন আমার লেখা শেষ, রিটার্ন হচ্ছে গিয়ে a+b, হ্যাঁ, এটা হচ্ছে আমার ফাংশন। এখন এটাকে ধরেন আমি কল দিচ্ছি অ্যাড, হ্যাঁ, এটাকে কল দিচ্ছি 5+7, ঠিক আছে। সো এখানে কি বলছে, রিটার্ন অ্যাড্রেস। সো ধরেন টু স্টোর দ্য রিটার্ন অ্যাড্রেস দ্যাট ইউ শুড রিটার্ন টু আফটার এ ফাংশন কল, তার মানে কি হচ্ছে এই যে রিটার্ন করবে এই যে অ্যাড্রেসটা, সে এই রিটার্ন যে অ্যাড্রেস সে কোথায় হোল্ড করবে, সরি এখান থেকে ফাংশনটা কল হয়েছে, এখন এই রিটার্ন যে ভ্যালু করবে a+b সাম করার পরে এটা আমাকে কোথায় রিটার্ন করতে হবে, সেই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা, তার মানে এই যে অ্যাড যেখানে কল করা হয়েছে, অ্যাড ফাংশনটা যেখান থেকে কল করা হয়েছে এখানের অ্যাড্রেসটা, ধরেন এটা হচ্ছে x07805, এই অ্যাড্রেসের নাম হচ্ছে এটা, যেখান থেকে অ্যাড ফাংশন আমার কল করা হয়েছে। সো এই অ্যাড্রেসটা কে হোল্ড করবে, আমার এই x1 নামের রেজিস্টার। এতটুকু বোঝা গেছে? একটু রেসপন্স করি, ধরেন আমার একটা ফাংশন যেখান থেকে আমরা কল করছি, এন্ড এই রিটার্ন করার যে ভ্যালুটা যেটা আমরা রিটার্ন করব, যেখানে ফাংশনটা কল হবে ওখানেই আমার সব অপারেশন শেষ করার পরে আবার আমাকে রিটার্ন ভ্যালুটা রিটার্ন করতে হবে, তার মানে যেখান থেকে কল হয়েছে সেখানে আমাকে রিটার্ন করে দিতে হবে। সো এই রিটার্ন অ্যাড্রেসটা কে হোল্ড করবে, x1 নামের আমার রেজিস্টারটা হোল্ড করবে। এটা কি বোঝা গেছে? Yes, ma'am. আচ্ছা, সো এরপর আসি আমার x2 রেজিস্টারের কি কাজ, সে আপনাদের কি মনে আছে স্ট্যাকের কথা, স্ট্যাকে আমরা সবসময় কি করতাম, এই নিচে নিচে আমাদের ধরেন স্ট্যাক ওয়াইজ আমরা যে এক একটা এলিমেন্ট অ্যাড করতাম সেটা আমাদের কোথায় টপ পজিশনে এসে, ধরেন এখানে আমরা যদি এখন নতুন আরো একটা ভ্যালু চাই, তো আমরা কি ভ্যালু আমরা অ্যাড করতে চাই স্ট্যাক আকারে, তো সেটাকে আমাদের উপরেই আসবে না, টপে, স্ট্যাকের টপে আসে না। সো দেখেন Yes. রেজিস্টার 2 বা x2 স্ট্যাকের পয়েন্টার অথবা এই যে টপ এলিমেন্টের যে অ্যাড্রেসটা সেটা হোল্ড করে রাখে। আমরা পপ করতে হলেও প্রথম এলিমেন্ট পপ করি, আবার যদি অ্যাড করতে হয় সেটাও মানে স্ট্যাকে যদি আমরা পুশও করতে চাই সেটাও কিন্তু আমরা টপেই এসে পুশ করতে হবে, রাইট। আবার পপ করলেও আমাদের টপের অ্যাড্রেসটাই আমাদের কিন্তু প্রথমেই লাগে, রাইট। সো এই যে টপ অ্যাড্রেসটা অথবা টপ এলিমেন্ট যেটা থাকবে সেটার অ্যাড্রেসটা কে হোল্ড করবে, x2 নামের রেজিস্টার। বুঝছি? Yes, ma'am. ওকে, আর এই যে এই দুইটা আমাদের হচ্ছে লাগবে না, গ্লোবাল পয়েন্টার এন্ড থ্রেড পয়েন্টার, সো এগুলো আমাদের লাগবে না। আমরা চলে যাই হচ্ছে আমাদের এই যে x5 থেকে 7, ঠিক আছে। x5 থেকে 7 আমাদের কি কাজে ইউজ করা হচ্ছে দেখেন, টেম্পোরারিজ। আবার সেম এখানেও দেখেন x28 থেকে 31 হচ্ছে গিয়ে টেম্পোরারিজ এর জন্য ব্যবহার করা হচ্ছে। আবার x9 যেটা আছে, এক মিনিট, সরি এটা না,
x9 না, স্টোর ভ্যারিয়েবলস, ঠিক আছে x9 আবার হচ্ছে গিয়ে x হচ্ছে গিয়ে 18 থেকে 27, তার মানে 18 19 20 সব এই রেঞ্জ থেকে যা আছে সেখানে আমরা কি করছি, সেভড রেজিস্টার বা সেভ করে রাখার জন্য হচ্ছে গিয়ে ইউজ করতেছি টেম্পোরারি এন্ড সেভড রেজিস্টার। ঠিক আছে, এখন এই জিনিসটা একটু আমরা বোঝার চেষ্টা করি। কিভাবে বুঝবো দেখেন, ধরেন g প্লাস i মাইনাস h প্লাস k, এটা আপনার হচ্ছে কি ধরেন কোথায় স্টোর করবেন, এল এ ধরেন স্টোর করবেন, এল, ঠিক আছে, এল এ স্টোর করবেন। তাহলে এখন খেয়াল করেন আপনার কাজ কি, প্রথমে হচ্ছে গিয়ে g প্লাস i অ্যাড করা, তারপরের কাজ কি h প্লাস k অ্যাড করা, দেন হচ্ছে এই যে অ্যাড করা হবে এই দুটার মধ্যে সাবট্রাক্ট করা, তাই না? সাবট্রাক্ট করার পরে যেই আনসারটা পাবেন সেটা আমরা হচ্ছে গিয়ে এল এ স্টোর করবো, রাইট? তার মানে কি এই যে অ্যাড হবে এটাকে কি আমার একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে সেভ করতে হবে না? এটা হচ্ছে একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে সেভ করতে হবে। এই h প্লাস k যেটা হবে এটাকেও আমার একটা টেম্পের মধ্যে সেভ করতে হবে অথবা টেম্পোরারি ভ্যারিয়েবলে সেভ করতে হবে। কিন্তু যখন আমরা হচ্ছে গিয়ে যে সাবট্রাক্টটা করব সেটা কি আমার সেভ করব কি যেখানে আমাদের স্টোর করার কথা সেখানে, রাইট? সো দেখেন এই যে টেম্পোরারি যে ভ্যারিয়েবল গুলা সেগুলো আমরা কোথায় কোথায় স্টোর করতে পারবো, x5 থেকে 7 অথবা আমার হচ্ছে 28 থেকে 31 এর মধ্যে আমরা টেম্পোরারিজ গুলো সেভ করব। আর এই যে সেভ লাস্টে এই যে সাবট্রাক্ট করার পরে অরিজিনাল ভ্যালুটা আমরা কোথায় সেভ করে রাখতে পারবো, সেভড রেজিস্টারের মধ্যে, তার মানে x9 আর হচ্ছে এই যে সেভড রেজিস্টার x18 থেকে 27। এই জিনিসটা কি বোঝা গেছে? সো আমরা যদি একটু দেখি, ধরেন আমার হচ্ছে আচ্ছা, সো জি আর আই, জি প্লাস আই কে আমরা হচ্ছে গিয়ে ধরেন এটা হচ্ছে আমাদের টেম্পোরারি ভ্যারিয়েবলে সেভ করতে হবে। সো অ্যাড টেম্পোরারি কি আছে আমার, রেজিস্টার কি আছে, টেম্পোরারি রেজিস্টার x5, x5 এ আমি কি কি সেভ করব, জি আর আই, সো x5 এ x5 এ ধরেন আমরা কি নিব, x9 নিই, হচ্ছে গিয়ে আমরা কি নিব, x18 নিলাম। তারপরে আমরা হচ্ছে গিয়ে h আর k এর ভ্যালু আমরা ধরেন অন্য আরেকটা টেম্পোরারি x28 এ আমরা সেভ করব। এক মিনিট একটু, x হবে 29, x হচ্ছে 30, তারপরে x28 এ আমরা ধরেন জি আর এইচ এর ভ্যালু সেভ করবো। সো এটা ধরেন x রেজিস্টার 6,7, 6 আর x হচ্ছে 7। এখন আমি হচ্ছে সাবট্রাক্ট করব। সাবট্রাক্ট করতে হলে আমরা কি করব, অরিজিনাল বা সেভ রেজিস্টারের মধ্যে হচ্ছে আমরা সেভ করব। সো এটা কি করব, x9 কমা, এখন আমি কি চাচ্ছি সাবট্রাক্ট করব, কার থেকে কাকে সাবট্রাক্ট করব, x5 থেকে x28 সাবট্রাক্ট করব। তার মানে সোর্স 1 এ আমার লিখতে হবে কিন্তু x5, x28। খেয়াল করেন সোর্স 1 যখন আমরা অ্যাড করছি ডাজন্ট ম্যাটার যে সোর্স 1 আর সোর্স 2 কাকে রাখছি, এ হোক বি হোক ডাজন্ট ম্যাটার। কিন্তু আমি যদি a মাইনাস বি করতে চাই
তাহলে সাবট্রাকশনের যে ইনস্ট্রাকশনটা আমি দিব সাবট্রাক্ট করার টাইমে আমাকে খেয়াল রাখতে হবে আমি যেন ধরেন রেজিস্টার হচ্ছে x9 দিলাম এন্ড a কে যেন আমি প্রথমে রাখি, সোর্স 1 কে আমি ফার্স্টে রাখবো, সোর্স 2 কে আমরা সেকেন্ডে রাখবো, সোর্স 2 তে রাখবো b কে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু আনসার আমার সেম হবে না, সেইটা যেন খেয়াল থাকে। এতটুকু কি বুঝতে পেরেছি সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা, তো নেক্সট হচ্ছে কি তাহলে আমরা নেক্সট রেজিস্টারে চলে যাই। দেখেন দুইটাই বাকি আছে আর। আচ্ছা, তো দেখেন x10 থেকে 11 আর x হচ্ছে 12 থেকে 17। এখানে ফাংশনের আমরা যে প্যারামিটার গুলো পাস করি না, যে অ্যাড ফাংশনের a আর b পাস করলাম, a, b, এই যে প্যারামিটার গুলো পাস করি, এই প্যারামিটার ভ্যালু গুলো বা ফাংশনের যে আর্গুমেন্ট গুলো থাকে ওগুলাকে আমরা হচ্ছে প্যারামিটারস বলছি। সো ফর ভ্যালুস পাস টু এ ফাংশন এন্ড ভ্যালুস রিটার্ন ফ্রম এ ফাংশন। আচ্ছা, এটা একটু বোঝাই। দেখেন যেই ভ্যালুগুলো আমরা পাস করছি ওগুলো আমরা কোথায় কোথায় রাখতে পারবো, x10 থেকে x17, তার মানে 10 থেকে 17 প্রত্যেকটা রেজিস্টারের জন্যই আমরা এই পাস করা ভ্যালুগুলোর জন্য আমরা ইউজ করতে পারবো। কিন্তু যেগুলো আমরা রিটার্ন করছি অথবা রিটার্ন a+b করছি ওইটা স্টোর করার জন্য শুধুমাত্র x10 আর x11 আমরা ইউজ করব। রেজিস্টার 10, রেজিস্টার নাম্বার 11, এই দুইটা শুধু রিটার্ন ভ্যালুর জন্য ইউজ করা পসিবল, অথবা আর্গুমেন্ট দুইটার জন্যই এটা ইউজ করা সম্ভব। কিন্তু x12 থেকে 17 পর্যন্ত কি হবে, শুধুমাত্র ফাংশনের প্যারামিটারস গুলোই স্টোর করা পসিবল হবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল করেন যে এখানে কিন্তু আমরা কি করছিলাম, রিটার্নের অ্যাড্রেস মানে কোন অ্যাড্রেসে পাস করব x1 এ সেটা হচ্ছে গিয়ে আমরা সেভ করছি। আর এই যে ফাংশন আর্গুমেন্ট এটা কিন্তু শুধুমাত্র প্যারামিটার, আর এই যে রিটার্ন ভ্যালু করছি এটা কিন্তু ভ্যালুস রিটার্ন করার জন্য সেভ করব। আর এখানে থাকবে কি, x1 এ থাকবে অ্যাড্রেস আর x10 থেকে 11 এ আমরা কি রাখবো, ভ্যালুস, যে ভ্যালুটা আমরা রিটার্ন করতে চাই ওটা। এ পর্যন্ত কি বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। সেভ রেজিস্টার, টেম্পোরারি রেজিস্টার এগুলো সবাই বুঝছি। সো এই জিনিস এগুলোই হচ্ছে গিয়ে একটু ইম্পর্টেন্ট এদিকে। আমরা হচ্ছে এখন নেক্সটটাতে চলে যাই। আচ্ছা, এরপর আসি অপারেন্ডসে। সো দেখেন অপারেন্ডস কি জিনিস, পার্ট অফ ইনস্ট্রাকশন দ্যাট কন্টেইনস দ্য ডেটা টু অ্যাক্টেড অন or the memory location of the data in a register। আচ্ছা, তার মানে অপারেন্ডস কি করছে, এই যে আমরা অ্যাড ইনস্ট্রাকশন করি, সাবট্রাকশন করি, তারপর হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশন করি, সো এগুলো কিসের উপর বেস করে করি, আমাদের যে ডেটাটা থাকে সেটার উপর বেস করে আমরা যেই ইনস্ট্রাকশন দিই ওই ইনস্ট্রাকশনের উপরে বেস করে অপারেট করা হয়। সো এই জিনিসটাকেই বলা হচ্ছে কি অপারেন্ডস, যেটা দিয়ে আমরা অপারেশনটা এক্সিকিউট করাই। সো পার্ট অফ ইনস্ট্রাকশন দ্যাট কন্টেইনস দ্য ডেটা টু অ্যাক্টেড অন অর দ্য মেমোরি লোকেশন অফ দ্য ডেটা ইন এ রেজিস্টার, এটাকে কি বলা হচ্ছে, অপারেন্ডস। সো অপারেন্ডস কি কি কিসের কিসের উপর বেস করে, দেখেন সো কিসের কিসের উপর বেস করছে, একটা হচ্ছে রেজিস্টার অপারেন্ড, একটা হচ্ছে মেমোরি অপারেন্ড, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট বা ইমিডিয়েটস। সো দেখেন এখানে কি বলা হচ্ছে, যেটা হচ্ছে স্মল ক্যাপাসিটি এন্ড রেজিস্টার জিনিসটাই হচ্ছে গিয়ে ছোট, একদম খুবই কম স্পেস থাকবে রেজিস্টারে এন্ড এটা অনেক ফাস্টার কাজ করবে, ঠিক আছে? রেজিস্টারের ফিচারই হচ্ছে এটা, রেজিস্টারে অনেক কম জায়গা থাকে, কম ডেটা রাখা যায়, কিন্তু এটাকে আমরা ফাস্ট অপারেট করাতে পারবো, এটা হচ্ছে রেজিস্টার অপারেন্ড। এরপর হচ্ছে মেমোরি অপারেন্ড। মেমোরি অপারেন্ডের মানে হচ্ছে মেইন মেমোরি যেটা থাকবে ওখানে কি আমাদের হচ্ছে অনেক ডেটা করা যায় না, স্টোর করা যায়, মেমোরি অপারেন্ড। সো এটা হচ্ছে গিয়ে ক্যাপাসিটি হাই, বাট এখানে হচ্ছে অ্যাক্সেস পেতে বা ডেটাটা আমার খুঁজতে অনেক বেশি সময় লাগবে। আর কনস্ট্যান্ট মানে হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাকশন ইটসেলফ বা ইমিডিয়েট, একদম সাথে সাথে, যেটা কনস্ট্যান্ট। ওকে, সো আমরা একটা একটা করে আস্তে আস্তে দেখি। এখন হচ্ছে গিয়ে সোফার আমরা দেখবো কি রেজিস্টার অপারেন্ড, রেজিস্টারে এই যে অপারেশন গুলো কিভাবে আমাদের
এক্সিকিউট হয় সেটা আমরা হচ্ছে দেখবো। দেখেন, সো অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনস ইউজ রেজিস্টার অপারেন্ড। ঠিকভাবে কাজ করতেছে না। ওকে, সো দেখি, এটা অলরেডি মনে হয় এক্সাম্পলটা আমরা দেখে ফেলেছি না? আচ্ছা, সো এফ দেখেন, এফ ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, জি প্লাস এইচ মাইনাস হচ্ছে গিয়ে আই প্লাস জে। তার মানে প্রথমে আমাকে এখানে অ্যাডিশন করতে হবে, এখানেও আরেকটা অ্যাডিশন, তারপর এই যে দুইটা টেম্পোরারি ভ্যারিয়েবল আছে এখান থেকে সাবট্রাকশন করতে হবে। দেখেন, সো কি বলেছে, অনলি ওয়ান অপারেশন ইজ পারফর্মড পার RISC-V ইনস্ট্রাকশন। এখন এখানে কয়টা অপারেশন হচ্ছে, একটা, দুইটা, তিনটা, কিন্তু এট এ টাইম আমি আগে দেখিয়েছিলাম যে এখানে কিন্তু তিনটা অপারেশন হবে। প্রথমে হবে অ্যাড, এট এ টাইম একটাই ইনস্ট্রাকশন মানে এক্সিকিউট করা পসিবল। সো প্রথমে আমরা করব কি, অ্যাড করব। সো এখানে দেখেন অলরেডি দেয়া আছে, তাও আমি আবার লিখে দিচ্ছি, অ্যাড x5। x5 কেন, কারণ এটা আমার টেম্পোরারি সেভ করতে হবে, এর জন্য রেজিস্টার হচ্ছে 5। তারপরে দিয়েছে x20, 21, x20, 21। আচ্ছা, আগের স্লাইডটাতে মনে হয় 20, 21। আচ্ছা, সেভ রেজিস্টারে রাখতে হবে। কেন সেভ রেজিস্টারে রাখছি দেখেন একটু, সরি, এটা একটু দেখেন, খেয়াল করেন সবাই। আচ্ছা, অ্যাড করছি। এখন এই যে আমার জি আর এইচ এর ভ্যালু, এটা কি আমরা তো সেভ করতে পারছি, সেভ করতে হবে, রাইট? এটা তো আর আমার টেম্পোরারি না, জি আর এইচ এর ভ্যালু তো টেম্পোরারি না। সো আমাকে এটা কি করতে হবে, সেভ রেজিস্টারের মধ্যে রাখবো। x5, এখানে ভুল হবে না যদি আপনারা রেজিস্টারের নাম হচ্ছে গিয়ে আলাদা দেন, কোনো ভুল হবে না, বাট এটা হচ্ছে কোড মানে পড়তে সুবিধা হবে, এই জন্য আমরা হচ্ছে কি এগুলো ইউজ করব, ঠিক আছে? So, আম্মা মোবাইল রিটার্ন দেন দেন, নেটের কাছে ফোন দেয়, নেট আছে তো স্পিড অনেক কম। আচ্ছা, আতিক আপনার হচ্ছে গিয়ে মাইক্রোফোনটা মিউট করে দিন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট আমার কাজ কি, আবার আরেকটা অ্যাডিশন করতে হবে, রাইট? সো ওটার জন্য আমরা হচ্ছে টেম্পোরারি একটা রেজিস্টার নিলাম, এন্ড এটাকে হচ্ছে গিয়ে 22 এন্ড ধরেন 23 তে দিলাম। এখন দেখেন আমার কি বলেছে, অনলি ওয়ান অপারেশন ইজ পারফর্মড ইন RISC-V ইনস্ট্রাকশন, কারণ প্রথমে আমরা অ্যাড করছি সেটাও আলাদা, তারপর সেকেন্ড অ্যাডিশনটা করব সেটাও আলাদা, এখন আবার সাবট্রাকশনের জন্য আমাকে আবার আরেকটা ইনস্ট্রাকশন পাস করতে হবে। সো এটার জন্য আমরা কি নিব, সেভড রেজিস্টার নিব, কারণ এটা কিন্তু আমার সেভড ভ্যালু থাকবে, এটা কিন্তু আর টেম্পোরারি কিছু না। সো এখন আমরা কি করব, সাবট্রাক্ট করব, তার মানে x5 লিখবো আগে, কারণ যেহেতু এটা থেকে এটাকে বাদ দিচ্ছি, তারপরে আমরা কি করব, x6 লিখবো। এইভাবে হচ্ছে কি আমার RISC-V এর এই যে লাইনস অফ কোড, এটা হচ্ছে আমাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে এভাবে লেখা হয়। এতটুকু কি বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, সো এখন দেখেন এই যে এখানে হচ্ছে কি অ্যাডিশন আর সাবট্রাকশন ইনস্ট্রাকশনের সিনট্যাক্সটা দেয়া আছে, অলরেডি আমি বলেছি। দেখেন, অ্যাড লিখবো অথবা ইনস্ট্রাকশনের নামটা দিব, দেন হচ্ছে ডেস্টিনেশন আগে দিব, দেন সোর্স 1 কমা দিয়ে আবার সোর্স 2। সাবট্রাকশনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সাবট্রাকশন ইনস্ট্রাকশনের নাম দিব, দেন হচ্ছে গিয়ে ডেস্টিনেশন, তারপর সোর্স 1, দেন হচ্ছে গিয়ে আমার সোর্স 2। সো ডেস্টিনেশন ইজ ইকুয়াল টু সোর্স 1 মাইনাস সোর্স 2, এটা আমি অলরেডি বলেছি। সো ফার কি ক্লিয়ার সবাই? তাহলে আমরা হচ্ছে গিয়ে মেমোরি অপারেন্ডে চলে যাব। আচ্ছা, সো দেখেন, আচ্ছা সো দেখেন এখানে মেমোরি অপারেন্ডের কথা কি বলেছে। কি বলেছে দেখেন, উই স্টোর দা কম্পোজিট ডেটা ইন মেইন মেমোরি। তখন আর আমার রেজিস্টারে কাজ হবে না। তার মানে কি, আমরা কিন্তু যখন রেজিস্টার ইউজ করি তখন ওদের কি থাকে, স্মল অ্যামাউন্ট অফ ডেটা আমরা ওখানে সেভ করতে পারি, রাইট? কিন্তু যখন আমরা এই কি জানো লার্জ অ্যামাউন্ট অফ ডেটা আমরা সেভ করতে যাব, তখনই আমাদের কি করতে হবে,
মেমোরি অপারেন্ডের কাছে আসতে হবে। যেমন ধরেন 100 লেন্থের অথবা 200 লেন্থের হচ্ছে কি আপনার কাছে একটা অ্যারে আছে, এন্ড অ্যারের ইচ সেলে আপনি হচ্ছে কি 64 বিটস করে আপনি ডেটা স্টোর করতে পারবেন। প্রত্যেকটা সেল ধরেন আপনার লেন্থ হচ্ছে গিয়ে 100 এন্ড প্রত্যেকটা ইন্ডেক্সে হচ্ছে গিয়ে আপনি প্রত্যেকটা ইন্ডেক্সে আপনি হচ্ছে গিয়ে 64 বিট করে হচ্ছে ডেটা রাখতে চাচ্ছেন। এটা হচ্ছে আপনার নিড। হ্যাঁ, এরকম একটা অ্যারে আপনি হচ্ছে স্টোর করতে চাচ্ছেন। এখন কি আর আপনার রেজিস্টার কাজ করবে? যেহেতু আমার RISC-V আর্কিটেকচারে বলা হচ্ছে, RISC-V আর্কিটেকচারে কি বলা ছিল, 32 বিট রেজিস্টার থাকবে এন্ড সেখানে ইচ রেজিস্টারে আমরা 32টা রেজিস্টার থাকবে এন্ড 64 বিট করে আমরা ডেটা রাখতে পারবো, তাই না? ইচ রেজিস্টারে 64 বিট। এন্ড আমার আছে হচ্ছে গিয়ে অ্যারে কত লেন্থের, 100 লেন্থের, মানে 100 মাল্টিপ্লাইড বাই 64, আর আপনার রেজিস্টার কত, 32 মাল্টিপ্লাইড বাই 64। এখন কি এটা মিসম্যাচ হয়ে গেল না? সো এই কাইন্ড অফ ডেটা আমরা কোথায় স্টোর করি? এগুলো কি বলা হয়? কম্পোজিট ডেটা, মানে এই যে লেখা আছে অ্যারে। সো এগুলো আমরা কোথায় সেভ করে রাখি? মেইন মেমোরিতে সেভ করি। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, সো এর পরের কাজটা দেখি আমরা। পরে আমাদের কি বলা হচ্ছে, ইন অর্ডার টু পারফর্ম অ্যারিথমেটিক অপারেশন উই মাস্ট লোড ডেটা ফ্রম মেইন মেমোরি টু দা রেজিস্টার। আচ্ছা, খেয়াল করেন এই যে জি, তারপর এইচ, তারপর আই আর জে, এই ডেটাগুলো আমাদের কোথায় ছিল? যদি আমার এগুলো মেইন মেমোরিতে রাখা থাকে তাহলে প্রথমে অবশ্যই সেটাকে আমার মেইন মেমোরি থেকে লোড করতে হবে, দেন রেজিস্টারে এই অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করতে হবে। উই মাস্ট লোড ডেটা ফ্রম মেইন মেমোরি টু রেজিস্টার। ঠিক আছে, বুঝছি সবাই? আশা করি বুঝছি, সবাই চুপ করে আছে। ঠিক আছে, নেক্সট আমরা একটু দেখি, নেক্সট কাজটা কি দেখেন। আচ্ছা, সো নেক্সট বলা হচ্ছে কি মেমোরিজ বাইট অ্যাড্রেস। বাইট অ্যাড্রেস কি এটা আমরা নেক্সট পেজে গেলেই বুঝতে পারবো। ইচ স্লট কন্টেন্টস 8 বিটস অফ ডেটা। ঠিক আছে, মেমোরিজ বাইট অ্যাড্রেস। সেটা আমরা একটু নেক্সট পেজে যাই দেখি। খেয়াল করেন বাইট অ্যাড্রেস কেন বল, হুম, তো এখানে আমরা একটু দেখি। আচ্ছা, দেখা যাচ্ছে পুরো। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের অ্যাড্রেস, আর এটা হচ্ছে ইচ স্লট কন্টেন্টস। এগুলো হচ্ছে কি আমাদের অ্যাড্রেস নাম্বার, আর এখানে দেখেন স্লট ওয়াইজ আমাদের কত বিট করে থাকবে। দেখা যাচ্ছে না। আচ্ছা, তো এখান থেকে দেখেন এগুলো হচ্ছে আমাদের অ্যাড্রেসিং। কেন করতেছে না? আচ্ছা, একটু দাঁড়ান, আমার পেনটা কেন কাজ করছে না? হুম, ঠিকই তো আছে সব। আচ্ছা, পেন অফ করে দিই। আচ্ছা, হয়েছে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তো আমি আর ড্র করে না দেখাই,
পেনটা কেন যেন অফ হয়ে গেছে। So, আমরা এমনি একটু দেখি যে বাইট অ্যাড্রেস জিনিসটা কি বোঝাচ্ছে। সো দেখেন So, এটা কি আমাদের RISC-V হচ্ছে গিয়ে 64 বিট আর্কিটেকচার, তাই না? সো এখন খেয়াল করেন এই যে আর্কিটেকচারটা এখানে দেখেন 000 এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসিং, এই যে হ্যাশ দিয়ে যে লেখা আছে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসিং, এটা আমি একটু হাত দিয়ে মার্ক করে দেখাই, এগুলো হচ্ছে গিয়ে আমাদের অ্যাড্রেসিং। হ্যাঁ, এই পর্যন্ত আমার হচ্ছে গিয়ে একটা অ্যাড্রেস। যেহেতু আমাদের বলা হচ্ছে কি 64 বিটস অ্যাড করা সম্ভব, রাইট? এই যে RISC-V আর্কিটেকচারের মাধ্যমে আমরা কি বলছি যেন, হ্যাঁ, সো আমরা কি করছি একবারে আমরা 64 বিট অ্যাড করতে পারছি। সো এটার জন্য কি থাকবে একসাথেই আমার পর পর 8টা স্লট, কারণ কি 8টা স্লটে আমরা হচ্ছে ভাগ করব এই 64 বিটকে, ঠিক আছে? এখন এই 64 বিটকে 8টা স্লটে ভাগ করলাম, একদম পরপর হচ্ছে গিয়ে অ্যালোকেট হয়ে যাবে 64 বিট। কিন্তু এই 8 ভাগ করার কারণে কি হচ্ছে দেখেন পার স্লটে আমার কয়টা করে ডেটা আসতেছে 8 বিট করে, তাই না? 8 বিট করে ডেটা আসতেছে। সো 8/8 তার মানে কত 8 মাল্টিপ্লাইড বাই 8 ইজ ইকুয়াল টু আমাদের 64। দেখেন এটা হচ্ছে আমার স্লট 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে আমার 5, এটা 6, এটা 7, তারপর হচ্ছে এটা 8। যদি আমরা 0 থেকে স্টার্ট করি অ্যাড্রেসিং এর ক্ষেত্রে যেমন 000 দেওয়া হয়েছে, 0 থেকে স্টার্ট করলে 0 1 2 3 4 5 6 7 7 পর্যন্ত যাবে, ঠিক আছে? সো এইভাবে করে আমরা কি করছি আর রাখছি। সো 8 বিট মানে কি 1 বাইট না? 1 বাইট ইজ ইকুয়াল টু 8 বিট, সরি 1 বাইট ইজ ইকুয়াল টু 8 বিট। সো আমরা কি করছি পার স্লটে যেহেতু 8 বিট করে রাখছি এই জন্যই আমরা হচ্ছে দেখেন কি বলছি মেমোরি ইজ বাইট অ্যাড্রেসড, ঠিক আছে? সো ইচ স্লট কন্টেইনস 8 বিটস অফ ডেটা। ওকে, এখন দেখেন সাপোজ উই ওয়ান্ট টু স্টোর 10 ইন মেমোরি, মানে আমরা 10 কে হচ্ছে অ্যাড করতে চাই। সো প্রথমে আমরা কি করছি দেখেন এটাকে আমার কি করতে হবে 64 বিট করেই কিন্তু আমাকে সেভ করতে হবে। সো ওই যে দেখেন একদম এলএসবি যেখানে আছে 1010, সো এটা দিয়ে আমার কি ডিনোট করছে বাইনারি ভ্যালু অফ 10। সো আমরা ধরেন 10 কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি 0 1 0 1, ঠিক আছে? 8 আর 2 10। সো এটাতে আমরা কি পাচ্ছি 10, ডেসিমেলে এটা 10, বাইনারি হচ্ছে 1010, কিন্তু আমার এই 1010 রাখা যাবে না, আমার কি করতে হবে যত বিটেরই ডেটা হোক না কেন ওটাকে আমার 64 বিটে কনভার্ট করে দেন আমাকে স্টোর করতে হবে, ঠিক আছে? সো এটার জন্য আমরা কি করব যা আমার এক্সিস্টিং যে বিট অফ ডেটা আছে সেটাকে আমরা কি করব লিখবো, এলএসপি তে লিখলাম, এই যে দেখেন 0101, তারপরে একদম বাকি যে আমার বিটস গুলো ফাঁকা থাকবে ওখানে আমরা কি করব 00 দিয়ে সেভ করে দিব। তাহলে এটাকে আমরা কি বলছি বাইট অ্যাড্রেসিং, ঠিক আছে? কারণ 8 বিট করে পার স্লটে ইচ স্লটে আমরা হচ্ছে কি 8 বিট করে সেভ করছি। আচ্ছা, সো এখন খেয়াল করেন এখানে দেখেন আমরা ধরেন এই যে কি করছি ডেটা 1 এর জন্য আমরা ধরেন একটা ডেটা আছে সেটার লেন্থ হচ্ছে গিয়ে ধরেন 3, লেন্থ ইজ ইকুয়াল টু হচ্ছে 3, এ একটা ডেটা এটার লেন্থ হচ্ছে আমার 3। এখন এ অফ 0 একটা থাকবে তার, তাই না? তার মানে 3টা, লেন্থ যদি 3 হয় তার মানে হচ্ছে গিয়ে 3টা ডেটা স্টোর করতে হবে। তাহলে ইচ ডেটা আমার কত বিট করে হবে 64 বিট করে। তাহলে এ অফ 0 হবে, আরেকটা হবে এ অফ 1, আরেকটা হবে এ অফ 2, রাইট? সো এটার অ্যাড্রেসিং আমরা কি করব 0000, এই হ্যাশট্যাগ 00 দিয়ে স্টার্ট করে আমার কোন পর্যন্ত যাবে সে 0007, ঠিক আছে? আবার এখানে আমার কত আসবে তাহলে অ্যাড্রেস নাম্বার কত আসবে 0008 থেকে স্টার্ট করে শেষ হবে কোথায় আমার 0015। এখন আবার যখন A2 এরটা আমরা লিখবো
তো এটা আমার কেমন আসবে অ্যাড্রেসিংটা হ্যাশ 0016 থেকে স্টার্ট করে আমাদের কোন পর্যন্ত যাবে 0023 এটুক কি বোঝা যাচ্ছে কিভাবে হচ্ছে হ্যালো আছেন আপনারা সবাই জি ম্যাম তো এতটুকু বোঝা যাচ্ছে অ্যাড্রেসিং গুলো আমরা কিভাবে ডিটারমাইন করছি ইয়েস ম্যাম যেহেতু আমার পার স্লট হচ্ছে গিয়ে 8টা করে সো এরকম 8টা করে ডিফারেন্স যত হবে ওখান থেকে আমাদের স্টার্টিং এন্ড এন্ড হবে এখন খেয়াল করেন আমরা যদি এই যে অ্যাড্রেসিংটা বের করতে চাই তাহলে আমার কি লাগবে সেটা আমরা একটু দেখি এই যে দেখেন এ অফ ইন্ডেক্স তার সাথে আমরা কি করব 8 মাল্টিপ্লাইড বাই ইন্ডেক্স অথবা এটাকে আমরা কি বলছি অফসেট তার মানে কি অ্যাকচুয়াল অ্যাড্রেস বের করার জন্য আমার কি লাগবে বেস অ্যাড্রেস সাথে আমার কি অফসেট ভ্যালুটা সো অফসেটটা আমরা কি করছি 8 মাল্টিপ্লাইড বাই আমার ইন্ডেক্স ধরেন ওই যে আমার কি ছিল এ অফ 0 ছিল তাই না আর সাথে হচ্ছে আমার বেস অ্যাড্রেসটাও লাগবে রাইট সো এখন দেখেন এ অফ 0 না দিয়ে আমরা যদি চাই ধরেন খেয়াল করেন So, আমরা যদি হ্যালো কেউ কিছু বলছেন আচ্ছা সো আমরা হচ্ছে গিয়ে মুভ করি দেখেন সো আমাদের কি ছিল এই যে A0 তার মানে কি ইন্ডেক্সটা এখন আমি চাচ্ছি এটার হচ্ছে গিয়ে আমরা অ্যাড্রেসিংটা বের করব সো এটার জন্য আমার কি লাগবে ইন্ডেক্স নাম্বার কত আমার 0 মাল্টিপ্লাইড বাই কত 8 হবে প্লাস হচ্ছে আমার বেস অ্যাড্রেস এখন আমার বেস অ্যাড্রেসটা কত 0000 না বেস অ্যাড্রেস আমার 00 সোফার তো আমরা কিছু স্টার্ট করি না একদম প্রথমটার জন্য সো আমার কি হবে 0 প্লাস 0 0 0 তাহলে আমার অ্যাড্রেস কি হবে 0000 ঠিক আছে সো এটা গেল আবার যদি আমি চাই অ্যাড্রেস হচ্ছে গিয়ে আমি বের করব অফ 1 তাহলে আমি কি করব কি লিখবো 8 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস হবে আমার বেস অ্যাড্রেস 00 তাহলে কি পাবো 0008 এগুলো হচ্ছে ইলেকট্রিক দেখেন এটা মূলত কাজ করে হচ্ছে দুইটা ভাবে একটা হচ্ছে ফ্ল্যাশ লাইট হিসেবে কাজ করে এই যে এটা হচ্ছে ফ্ল্যাশ লাইট সো এই যে লাইট কিন্তু হিসেবে কাজ করতেছে সেকেন্ড হচ্ছে আতিক হাসান আপনি একটু মিউট করে দিন কার্ডটা জাস্ট ম্যাম আমার না ম্যাম কাজ হয়ে যাবে আতিক হাসান এটা বিএফ মিউট করে রেস্ট্রিকশন দিয়ে দেয় আমাদের থেকে বেটার সাউন্ড ছাড়া ম্যাম আমার না আচ্ছা আতিক নাকি প্রীতম মনে হয় নাকি আচ্ছা ঠিক আছে এখন নেই ওকে সো এই জিনিসটা কি বোঝা যাচ্ছে অ্যাড্রেসিংটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারবো তার মানে আমাদের যে ইন্ডেক্স নাম্বারটা থাকবে ওটার সাথে মাল্টিপ্লাই করব 8 তার সাথে আমরা অ্যাড করব কি বেস অ্যাড্রেস সো বেসিক্যালি এই যে পোর্শনটা ইন্ডেক্স মাল্টিপ্লাইড বাই 8 এটাকে বলা হচ্ছে আমাদের অফসেট ভ্যালু এটা কি বুঝছি হ্যালো ইয়েস ম্যাম ইয়েস ম্যাম আমি কি আরো কন্টিনিউ করব আজকে না ম্যাম না ম্যাম আচ্ছা তো দেখি কি বাকি ছিল জাস্ট এই ইউক্লিডিয়ানটা দেখাতাম ঠিক আছে তাহলে শেষ করে দিচ্ছি সমস্যা নেই আচ্ছা তো বলেন সোফার লেকচারে কোনো প্রবলেম আছে আপনাদের আছে না মিস ওকে ঠিক আছে তাহলে আমি হচ্ছে স্ক্রিন শেয়ার অফ করে দিলাম হ্যাঁ আপনারা হচ্ছে কুইজ 1 এর জন্য ভালোভাবে প্রিপারেশন নিন ঠিক আছে
ম্যাম কুইজ ওয়ানের কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে? প্র্যাকটিস শিটের মতো, আর হয়তো বা প্রিভিয়াস সেমিস্টারের কোয়েশ্চেন প্যাটার্ন হবে। সোফার যেরকম করেছেন ওরকম টাইপেরই থাকবে, সিনারিও বেসড কোয়েশ্চেন হবে এতে। ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে আমি হচ্ছে সেশনটা এন্ড করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আল্লাহ হাফেজ এভরিওয়ান। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।